পূর্বের ক্লাসে আমরা করেছিলাম হাজী মোহাম্মদ আলী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের 2016-17 শিক্ষাবর্ষের ফিজিক্স কোশ্চেন সলভ। তো আজকে আমরা করব 17-18 শিক্ষাবর্ষের পদার্থবিজ্ঞানের যে কোশ্চেনটা ছিল। পদার্থবিজ্ঞানে আমাদের 25 মার্ক থাকবে। পদার্থবিজ্ঞানের যে কোশ্চেনটা ছিল সেই কোশ্চেনটার ম্যাথমেটিক্যাল টার্মগুলো সমাধান করবো এবং জেনে রাখার চেষ্টা করবো, এবং যে সমস্ত টপিকগুলো আমাদের সামনে আসবে এই সমস্ত টপিকগুলো আমরা ক্লিয়ার কনসেপ্ট ধারণা নেব। তো চলো দেখা যাক কি আছে আমাদের। প্রথম এমসিকিউটা আছে যে দুটি ভেক্টর কতখানি ক্রিয়াশীল হলে লব্ধি সর্বনিম্ন পাওয়া যাবে। তো আমরা কি জানি ভেক্টর কি ভেক্টর, এটা একটা ভেক্টর হতে পারে, এটা পি ভেক্টর হতে পারে, আবার এদিকে হলে এটা কিউ ভেক্টর হতে পারে। তো এখানে বলছে যে দুটি ভেক্টর কত কোণে ক্রিয়াশীল হলে, তাদের মধ্যে ক্রিয়াশীল কত কোণে হলে। তো একটা যদি এই পাশে যায় আর একটা যদি এই পাশে যায়, তাহলে এখানে আমরা কত কোণে ক্রিয়াশীল দেখতেছি, এখানে আমরা 90 ডিগ্রি কোণে ক্রিয়াশীল দেখতেছি। আবার একটা যদি এই পাশে যায় একটা যদি এই পাশে ক্রিয়াশীল করে, তাহলে এখানে 180 ডিগ্রি কোণে ক্রিয়াশীল হচ্ছে। আবার যদি দুইটা ভেক্টরে আমাদের এইদিকে একটা আবার এইদিকেই একটা, তাহলে এখানে দেখতেছি 0 ডিগ্রি কোণে ক্রিয়াশীল হচ্ছে। তো এখন আমাদের প্রশ্নটা বলছে যে দুটি ভেক্টর কত কোণে ক্রিয়াশীল হলে লব্ধি সর্বনিম্ন পাওয়া যাবে। সেক্ষেত্রে আমাদের জানতে হবে কি, ধরি আমরা পি কিউ দুটো ভেক্টর, লব্ধি সর্বনিম্ন আমরা এর আগে যখন সলভগুলো করি তখন এই সমস্ত দুটা প্রশ্ন পাইছিলাম। তো এখানে সর্বনিম্ন যেহেতু বলছে, আমরা লব্ধি সূত্রটা কি জানি? লব্ধি সূত্রটা জানি আর সমান √p² + q² + 2pq cos থিটা। এখানে পি একটা লব্ধি, কিউ একটা লব্ধি, আর cos হচ্ছে ত্রিকোণমিতিক অনুপাত, থিটা হচ্ছে পি এবং কিউ এর মধ্যে যে কোণটা থাকবে সেটা হচ্ছে থিটা। তো সেক্ষেত্রে আমরা আর যদি আমরা বের করতে যাই, তাহলে cos থিটাটা যদি আমরা এখানে বিয়োগ করে দেই, এতটুকু যদি আমরা বিয়োগ করে দেই, তাহলে কিন্তু আমরা পাবো p - q হোল উপর রুট থাকলে p - q শুধু থাকে। তো সেক্ষেত্রে আমাদের cos কত ডিগ্রি সমান -1, cos 180 ডিগ্রি সমান -1 আমরা জানি। তো এক্ষেত্রে আমাদের এটা উত্তর হবে আমাদের 180। যদি cos 180 সমান মাইনাস হয়, তাহলে আমরা কি পাবো? যে p² + q² + 2pq cos 180। তাহলে আমরা পাবো √p² + q² - 2pq। cos 180 মান হচ্ছে -1। তাহলে আমরা এখানে কি সূত্র পেলাম? √p - q হোল স্কয়ার রুট কাটা গেল, p - q থাকে। p - q যখন দুটো ভেক্টরের ঋণাত্মক বা মাইনাস হবে লব্ধিটা, তখন তাদের মধ্যে সর্বনিম্ন মান পাওয়া যাবে, লব্ধি সর্বনিম্ন পাওয়া যাবে। এখন এখান থেকে আমরা আরেকটা জিনিস জানতে পারি। এখানে যদি আমাদের বলে যে সর্বনিম্ন না, এখানে যদি বলে যে সর্বোচ্চ লব্ধি পাওয়া যাবে কিভাবে, তাহলে আমাদের কিভাবে সর্বোচ্চ লব্ধি পাওয়া যাবে? যখন দুটো ভেক্টর একই দিকে ক্রিয়া করবে, একটা যদি পি হয় একটা যদি কিউ হয়, যখন একই দিকে ক্রিয়া করবে তখন সেখানে সর্বোচ্চ ভেক্টর পাওয়া যাবে। একই দিকে ক্রিয়া করলে এদের মধ্যে কোনটা কত উৎপন্ন হবে? কোনটা তৈরি হবে 0 ডিগ্রি। যদি বলে সর্বোচ্চ বলে আমাদের 0 ডিগ্রি হবে, এবং যদি বলে সর্বনিম্ন বলে আমাদের 180 হবে। এই দুটা জিনিস আমরা মনে রাখবো। তো তারপরের প্রশ্নটা আমাদের কি আছে দেখি। তারপরের প্রশ্নটা দিছে আমাদের এ একটা ভেক্টর এবং বি একটা ভেক্টর। এ একটা ভেক্টর, বি একটা ভেক্টর। এর মান হচ্ছে 6i - 3j + 2k, আর বি এর মান হচ্ছে 2i + 2j + k। a ডট বি ভেক্টরের মান আমাদের বের করতে বলছে। ডট নট ক্রস, এ ক্রস বি এটা না, কিন্তু a ডট বি এর মান বের করতে বলছে। তো এ ভেক্টর যদি আমরা দেখি, এ ভেক্টর a ডট থিটা। তো এক্ষেত্রে আমাদের a ডট বি সমান আমরা এটা লিখতে পারি যে এর মানটা কত আমাদের 6i - 3j + 2k ডট 2i + 2j + k। এই দুটো হচ্ছে আমাদের ডট। তো এখন এই ডট গুণন করার নিয়ম হচ্ছে আই গুণ করতে হবে, যে গুণ করতে হবে, কে গুণ করতে হবে, সমজাতীয় যেগুলো আছে সেগুলো গুণ করতে হবে। এটা আমরা জানি, বীজগণিত নিয়ম অনুসারে আমরা জানি। তো এক্ষেত্রে আমরা যদি দেখি 6 আর 2 গুণ করলে কত হবে? 12। মাইনাস দিতে হবে, কারণ প্লাস মাইনাসে মাইনাস। 3 × 6 প্লাস 2 তো এক্ষেত্রে আমাদের আসে কত? এক্ষেত্রে আমাদের আসে 8। অ্যান্সার হবে 8। তো 8 কোথায় আছে? 8 আছে বি নম্বরে। এটার অ্যান্সার আমাদের হবে 8। তো আমরা তারপরটাতে দেখি, তারপরটা কি আছে আমাদের। তারপরটা যদি লক্ষ্য করি, তারপরটা আছে আমাদের অর্ধপরিবাহী শক্তির ব্যবধান কত। অর্ধপরিবাহী মানে কি আমাদের এটা জানতে হবে। অর্ধপরিবাহী মানে হচ্ছে বিদ্যুৎ পরিবহন মাঝে সাথে করে, বিদ্যুৎ পরিবহন মাঝে সাথে করে না। তো এক্ষেত্রে অর্ধপরিবাহী মানে হচ্ছে কিছু পরিমাণ বিদ্যুৎ ব্যবহার করা। অর্ধপরিবাহী শক্তি ব্যবধান হচ্ছে আমাদের এখানে 1 ইলেকট্রন হবে। এটা আমাদের মাথায় রাখতে হবে যে অর্ধপরিবাহী শক্তি ব্যবধান কত। এই সম্বন্ধে কোনো প্রশ্ন যদি দেয় তাহলে তোমাদের দিতে পারে যে পরিবাহী শক্তি ব্যবধান কত, অথবা অপরিবাহী শক্তি ব্যবধান কত, অথবা রোধ কত, এগুলো দিতে পারে। জার্মানিয়ামের রোধ কত আর সিলিকনের রোধ কত, এগুলো দিতে পারে, এগুলো দেখে নিবা। তারপর আমাদের আছে 8 নম্বর কি আছে? 100 মিটার ব্যাসের বা ব্যাসার্ধের 100 মিটার ব্যাসের বৃত্তাকার পথে কোনো মোটরসাইকেল আরোহী
উলম্বের সাথে 14.6 ডিগ্রি। উলম্ব মানে কি? উলম্ব মানে হচ্ছে খাড়া। 14.6 ডিগ্রি হেলে সর্বোচ্চ কত বেগে যেতে পারবে? মনে করো এটা একটা রাস্তা, হ্যাঁ, এটা একটা রাস্তা, আর এটা হচ্ছে ব্যাসার্ধ ডি, এটা হচ্ছে ব্যাসার্ধ ডি, এইটুকু হচ্ছে তার, এটা হচ্ছে বাঁকটা, এটা হচ্ছে আমাদের বাঁকটা, এবং এইটুকু হচ্ছে তার উচ্চতা এইচ, হ্যাঁ এইচ। যদি এখান দিয়ে আমরা মোটরসাইকেল যেতে চাই, তো সেক্ষেত্রে এই বাঁকে আমাদের মোটরসাইকেলটা কত বেগে যেতে পারবে, হ্যাঁ, কত বেগে যেতে পারবে। এখানে কোনটা কত আমাদের, কোনটা হচ্ছে আমাদের 14.6 ডিগ্রি, কত বেগে যেতে পারবে আমাদের এখানে বেগটা বের করতে হবে। বেগ বেগ ভি সমান কত, কত বেগে গেলে সে সিটকে পড়বে না আর কি। তো এক্ষেত্রে আমরা একটা সূত্র জানি যে ট্যান থিটা, হ্যাঁ, ট্যান থিটা সমান ভি স্কয়ার বাই আর জি। সূত্র কিন্তু মাস্ট বি মনে রাখতে হবে। যদি সূত্র আমরা মনে রাখতে না পারি তাহলে আমরা এই সমস্ত অঙ্কগুলো জীবনে পারবো না। ট্যান থিটা, থিটার মানটা কত, এখানে কোনটা কত উৎপন্ন হবে, কোনটা উৎপন্ন হচ্ছে 14.6 ডিগ্রি। ট্যান 14.6 ডিগ্রি সমান ভি স্কয়ার, ভি স্কয়ার আর আর এর মানটা কত, আর এর মানটা হচ্ছে আমাদের 100। জি এর মানটা কত, 9.8। জি হচ্ছে এখানে মহাকর্ষীয় ধ্রুবক। বস্তু, সব বস্তুর মহাকর্ষ মানে পৃথিবীর মহাকর্ষীয় ধ্রুবক এটা হচ্ছে 9.8, মহাকর্ষীয় ত্বরণ 9.8। ট্যান 14.6 ডিগ্রি, ট্যান 14.6 ডিগ্রি আমরা বসাইতে পারি কত আছে, ট্যান 14.6, 14.6 0.26 সমান ভি স্কয়ার 980, হ্যাঁ 980%। তো এক্ষেত্রে আমাদের ভি এর মানটা আসে, যদি দুবার করি 980 ইন্টু 0.26, তাহলে আমাদের ভি এর মানটা আসে হচ্ছে 15.97 মিটার পার সেকেন্ড। তো এক্ষেত্রে আমাদের অ্যান্সার হবে 16 মিটার পার সেকেন্ড। 1718 সালে মনে হয় আমাদের এইখানে ক্যালকুলেটর ব্যবহার করা গেছিলো, সেই জন্য এই সমস্ত অঙ্ক দিয়েছিল। কিন্তু এখন যদি ক্যালকুলেটর ব্যবহার করা না যায়, সেক্ষেত্রে এই সমস্ত অঙ্ক দেওয়ার সম্ভাবনা একটু কম, কিন্তু এইটুকু থেকে দিতে পারে। কিন্তু এই মানগুলো এখানে ট্যান 14.6 ডিগ্রি যেহেতু দিয়েছে, এখানে আমাদের দিতে পারে ট্যান 45, হ্যাঁ 45 ডিগ্রি কোনো যদি যায়। ট্যান 45-এর মান আমরা জানি, ট্যান 45-এর মান হচ্ছে 1 দিলে এটা আমাদের অনেক সহজ হয়ে যায়। তো এই সমস্ত আর দিবে না, এই ডিগ্রিগুলো আর দিবে না, মানে অজানা ডিগ্রিগুলো দিবে না, যেগুলো ক্যালকুলেটর ছাড়া হয় বা জানা থাকে সেগুলো দিবে। তো তারপরের অঙ্কটা আমরা দেখি কি আছে। পরের অঙ্কটা আছে আমাদের 9 নম্বর অঙ্কটা আছে 200 ওয়াট ক্ষমতা। ক্ষমতা কত, 200 ওয়াট ক্ষমতা এবং এত দক্ষতা বিশিষ্ট পি। পিটা আমরা ক্ষমতা জানি, পি কত, 200 ওয়াট। 200 ওয়াট এবং দক্ষতা ইটা, হ্যাঁ এটা কত হয়েছে এখানে 37.2%। 37.2% মানে কি, 37.2 ডিভাইডেড বাই 100। এটা হচ্ছে তার দক্ষতা বিশিষ্ট একটি মোটর। কোনো কাজে, যে কোনো কাজে ব্যবহার করা হচ্ছিল। মোটর হচ্ছে প্রতি সেকেন্ডে কৃত কাজ, প্রতি সেকেন্ডে কৃত কাজ, হ্যাঁ প্রতি সেকেন্ডে কৃত কাজ। কৃত কাজটা কত হবে, প্রতি সেকেন্ডে কৃত কাজ কত হবে, এটা আমাদের বের করতে বলছে। তো এক্ষেত্রে আমরা দেখতেছি ক্ষমতা আছে, কর্মদক্ষতা আছে, তার মোট কৃত কাজ কত হবে, তার মোট কার্যকর ক্ষমতা বা কাজ হচ্ছে কত হবে। এক্ষেত্রে হবে ক্ষমতা ইন্টু ইটা, হ্যাঁ ক্ষমতা ইন্টু ইটা হবে পি প্রাইম, যদি এটা আমরা দিই। কারণ যার যেটা ক্ষমতা আছে এবং কর্মদক্ষতা, মনে কর কোনো কারো ক্ষমতা হচ্ছে 10 ওয়াট, ক্ষমতা এবং কর্মদক্ষতা, এবং তার ক্ষমতা 10 ওয়াট, সেখানে দেওয়া হচ্ছে 15 ওয়াট, এবং তার কর্মদক্ষতা আসতেছে সেখানে 7 ওয়াট। তো সেক্ষেত্রে তার মোট কার্যকর ক্ষমতা কত হবে, সেক্ষেত্রে তার যে ক্ষমতাটা আছে, ক্ষমতা 10, এবং তার যে কর্মদক্ষতাটা আসতেছে, কর্মদক্ষতাটা হচ্ছে 7, 7 গুণ 70 হবে। সেক্ষেত্রে আগে ওই অনুযায়ী এটা হচ্ছে আমাদের কার্যকর ক্ষমতা পাবো আমরা, পি গুণন ইটা হচ্ছে কর্মদক্ষতা এবং পি হচ্ছে ক্ষমতা। কার্যকর ক্ষমতা সমান আমরা কি জানি, কার্যকর ক্ষমতা সমান ডাব্লিউ বাই টি, হ্যাঁ পি গুণন ইটা। এক্ষেত্রে আমাদের ডাব্লিউ সমান পি ট্যান, এটা হবে সূত্রটা আমাদের, এটা মনে রাখতে হবে। এক্ষেত্রে পি কত, পি হচ্ছে 200 ওয়াট, পি হচ্ছে 200, আর কর্মদক্ষতার ক্ষেত্রে কত, এটা আমাদের 37.2 বাই 100 কিন্তু টিটা কত বলছে, প্রতি সেকেন্ডে বলছে। ম্যাথের মধ্যে আমাদের দেখতে হবে কি বলছে, প্রতি সেকেন্ডে বললে কত 1। এক্ষেত্রে আমাদের এখানে 2 থাকে 37.2, এক্ষেত্রে 35 আর হচ্ছে আমাদের ওইদিকে থাকে 4, 74.4 হবে। এটা হবে আমাদের 74.4 জুল, এটা হবে। তারপরের ম্যাথটা আমরা দেখি, পরের ম্যাথটা কি আছে। পরের ম্যাথটা আমাদের আর থাকবে এইখান থেকে তারপরের ম্যাথটা আমাদের আছে যে একটি ত্রুটিপূর্ণ থার্মোমিটারে বরফ বিন্দু মানে হচ্ছে যে তাপমাত্রায় পানি জমে বরফ হয়, এবং স্টিম বিন্দু মনে হচ্ছে যে তাপমাত্রায় পানিগুলো ফুটতে শুরু করে, সেগুলো হচ্ছে স্টিম বিন্দু। এত ডিগ্রি সেলসিয়াস, কোনো বস্তুর তাপমাত্রা 50 ডিগ্রি সেলসিয়াস হলে ওই থার্মোমিটারের পাঠ কত হবে। মনে করো যেগুলো স্কেল তো আমরা অনেকগুলো জানি, সেলসিয়াস, কেলভিন, ফারেনহাইট ইত্যাদি আমরা স্কেল জানি। সেক্ষেত্রে আমাদের বলছে যে কোনো একটা থার্মোমিটারের হচ্ছে বরফ বিন্দু 5 ডিগ্রি সেলসিয়াস এবং স্টিম বিন্দু হচ্ছে 115 ডিগ্রি সেলসিয়াস, এবং সেইখানে ওই থার্মোমিটার দিয়ে যে কোনো একটা বস্তু, যেমন মনে করো আমার বর্তমান তাপমাত্রা মনে করো 50 ডিগ্রি সেলসিয়াস শরীরে আছে,
সেক্ষেত্রে যদি ওই থার্মোমিটার দিয়ে যদি আমি আমার শরীরে জ্বর মাপি, তাহলে আমরা ওই থার্মোমিটারের পার্ট কত পাবো আর কি, এটা আমাদের বের করতে বলছে। এটা আমাদের চিরাচেনা সহজ সূত্র, থার্মোডাইনামিক্সের হচ্ছে প্রথম সেকেন্ড পার্টের প্রথম অধ্যায়ের প্রথম সূত্র। তো এটা আমরা জানি কি, এটা আমরা জানি হচ্ছে আমাদের C/100 সমান সমান S মাইনাস M ডিভাইডেড বাই কত B মাইনাস M। এখানে সিটা কত, এখানে সিটা হচ্ছে আমাদের যেই বস্তু তাপমাত্রা মাপতে হবে বা যেই বস্তু তাপমাত্রা দেওয়া থাকবে সেটা হচ্ছে সি। আর এস হচ্ছে আমাদের কত, এস হচ্ছে আমাদের এসটা আমাদের ওই থার্মোমিটারের যে পার্টটা বের করতে হবে, ওই থার্মোমিটার পার্টটা হচ্ছে এস। আর এম হচ্ছে কত, এম হচ্ছে আমাদের বরফ বিন্দু, এম হচ্ছে বরফ বিন্দু, এখানেও এম হচ্ছে বরফ বিন্দু। আর এখানে বিটা কি, বিটা হচ্ছে স্টিম বিন্দু। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের স্টিম বিন্দু। তো এক্ষেত্রে যদি আমরা এটা করি C/5, সিটা কত আছে আমাদের, এখানে আছে আমাদের বস্তুটা আমাদের 50 ডিগ্রি সেলসিয়াস, এক্ষেত্রে আমাদের হবে 50 ডিভাইডেড বাই 100 সমান সমান এস। এসটা কি, এসটা আমাদের বের করতে হবে, থার্মোমিটারের পার্টটা বের করতে হবে। এস মাইনাস এম, এম কত, এম হচ্ছে বরফ বিন্দু কত 5 ডিগ্রি সেলসিয়াস, 5 ডিভাইডেড বাই স্টিম বিন্দু কত 115 মাইনাস 5। এক্ষেত্রে আমরা যদি করি, এখানে থাকে আমাদের হাফ সমান সমান এস মাইনাস 5 ডিভাইডেড বাই 110 থাকে। তো এটা আমরা করি 2s মাইনাস 10 সমান সমান 110 বা s সমান সমান 2s সমান সমান আমাদের থাকে 120, s সমান সমান 60 ডিগ্রি সেলসিয়াস। তো এক্ষেত্রে আমাদের 60 ডিগ্রি সেলসিয়াস, বি নাম্বারটা হবে আমাদের অ্যান্সার 60 ডিগ্রি সেলসিয়াস। এরপরের ম্যাথমেটিক্যাল টার্মগুলো আমরা দেখি। আমরা যদি এরপরের এমসিকিউটা দেখি তাহলে দেখতে পাবো যে একটি সরল দোলকের দৈর্ঘ্য অপরটির দ্বিগুণ, একটা যদি দৈর্ঘ্য l হয় অপরটির দৈর্ঘ্য হবে 2l, এবং দ্বিতীয় সরল দোলকের দোলন 3 সেকেন্ড। দোলনকাল মানে হচ্ছে একটা পূর্ণ দোলন সম্পূর্ণ হতে যে সময়টুকু লাগে সেটা হচ্ছে তার দোলনকাল 3 সেকেন্ড। হ্যাঁ, প্রথমটির দোলনকাল কত, প্রথমটির দোলনকাল আমাদের বের করতে হবে। আমরা সরল দোলক কি বুঝি, সরল দোলক হচ্ছে ঘড়ি কাটার নিচে যেটা ইউনিট থাকে সেটা হচ্ছে সরল দোলক, যার জন্য আমাদের এলার্ম বাজে। তো এটা তো সরল দোলক যদি হয় তার দোলনকাল বলতে কি বুঝি, এখান থেকে শুরু হলে এখানে যাবে, এখানে যাবে, এখানে আসবে, তারপর তার একটা পূর্ণ দোলন সম্পূর্ণ হবে। তো আমরা সূত্রটা কি জানি, আমরা সূত্র জানি কি, যে T সমানুপাতিক √L। এখান থেকে আমরা কি লিখতে পারি, এখান থেকে আমরা লিখতে পারি T1/T2 √L1/L2। আমাদের কি বের করতে হবে, আমাদের বের করতে হবে প্রথমটির দোলনকাল। হ্যাঁ, প্রথমটির দোলনকাল কি T1। তো T1 যদি আমরা বের করতে যাই তাহলে হবে আমাদের T1 সমান সমান T2 ইন্টু √L1/L2। T2 এর মানটা কত, T2 এর মানটা আছে আমাদের 3, L1/L2, L1 এর মান কত, দোলকের দৈর্ঘ্য অপরটির দ্বিগুণ, দ্বিতীয় সরল দোলকের দৈর্ঘ্য L1 এর মান যদি আমাদের, হ্যাঁ L1 এর মান হবে আমাদের দ্বিগুণ, অপরটির দ্বিগুণ, তাহলে হবে √2L2/L1, হ্যাঁ বাই L2/L1 হবে 2L1/L1। এক্ষেত্রে আমাদের এটা কাটা যায়, উপরে থাকে কত 3 ইন্টু √2, √2 এর মান কত, √2 এর মান আমরা 1.41। হ্যাঁ, √2 1.41 লেখা যায়। তো 1.41 ইন্টু 3 গুণ করলে কত আসে, 1.41 ইন্টু 3 গুণ করলে আমাদের যেটা আসবে সেটা আমরা যদি করি তাহলে কত 1.41 ইন্টু 3, 3 4 12, হ্যাঁ আর 3 কে 3 1.23। তো আমাদের সব 4.23, 4.24, এটা হবে আমাদের অ্যান্সার। হ্যাঁ, আমরা কি করলাম, আমরা করলাম যে T1/T2 সমান √L1/L2। আমাদের T1 বের করতে হবে, T2 মানটা আছে 3 সেকেন্ড, দোলনকাল 3 সেকেন্ড, T2 3 বসা দিলাম, L1/L2 মান হচ্ছে আমাদের একটা অপরটা দ্বিগুণ, সেজন্য প্রথমটা হবে দ্বিতীয়টা দ্বিগুণ, দ্বিতীয়টা দ্বিগুণ হলে আমাদের √2 আসে, √2 আসলে আমরা গুণ করলে 4.24 পাই। তারপরে যদি আমরা এমসিকিউতে যাই তাহলে কি দেখবো, পরের এমসিকিউটা আছে আমাদের এরপরে এমসিকিউটা আছে 2 ফ্যারাডে, 3 ফ্যারাডে এবং 4 ফ্যারাডে, মানে তিনটি ধারক সমান্তরালে যুক্ত হলে। এগুলো বলছে ধারক, ধারক সমান্তরালে যুক্ত হলে আমরা কি জানি ডাইরেক্ট যোগ হবে, সেন্টার হলে 1/, হবে। তো সমান্তরালে যদি বলে, সমান্তরাল বললে আমাদের ডাইরেক্ট যোগ 2, 3 এবং 4 কত হয়, 2, 3, 4 হবে আমাদের 9 ফ্যারাডে হবে। অনেক সহজ এমসিকিউ আছে মাঝে সাথে, এগুলো আমাদের জানা থাকলে অনেক সহজ। আবার যদি কনফিউশন তৈরি হয় তাহলে আবার কঠিন হয়ে যাবে। এখানে আছে কোনো বস্তুর ত্বরণ A সমান 2 + 60 মিটার পার সেকেন্ড স্কয়ার হলে স্থির অবস্থা থেকে শুরু করে 10 সেকেন্ড সময়ে কত মিটার দূরত্ব অতিক্রম করবে। ত্বরণ কি পাইছি আমরা, ত্বরণ হচ্ছে A, এটা কত পাইছি, এটা পাইছি আমরা +2 + 60 ত্বরণ। তো আমরা কি জানি ত্বরণ কি, ত্বরণ যদি আমরা A প্লাস, এখান থেকে আমাদের বের করতে হবে কি 10 সেকেন্ড সময়ে কত দূরত্ব অতিক্রম করে, 10 সেকেন্ডে কত দূরত্ব অতিক্রম করে। তো আমরা ত্বরণটা থেকে যদি দেখি, এখানে ত্বরণ আমরা dv/dt, এ থেকে আমরা dv/dt লিখতে পারি। কারণ হচ্ছে আমরা যদি বেগ v কে ডিফারেন্সিয়েশন করলে আমরা ত্বরণ পাবো। হ্যাঁ, v কে ডিফারেন্সিয়েশন করলে আমরা ত্বরণ পাবো। তো আমরা a সমান dv/dt লেখা যায়, এটা আমরা লিখতে পারি। এটা লিখলাম সমান 2 + 60 পাইলাম। সেক্ষেত্রে আমরা ডিভিটা রাখা দিলাম, dv সমান 2dt + 60 পাইলাম। এখন আমরা dv মানে v কে এত ডিফারেন্স নেবে, এখানে আমরা যদি ইন্টিগ্রেশন চিহ্ন দিই, ইন্টিগ্রেশন যদি দেই
তাহলে আমরা এখানে পাবো শুধু ভি। শুধু ভি পাবো। ভি পাওয়ার পর আমাদের এই যে ইন্টিগ্রেশন এবং ডিফারেন্সিয়েশন এটা কাটা গেছে, তো এটা কাটা গেলে আমরা শুধু ভি পাই। ভি পাওয়ার পর আমরা কি পেলাম, এখানে টুটা সামনে আসলো ডিটি কে টি শুধু আসে, ডিটি কে যোগাযোগকরণ করলে শুধু টি আসে এবং প্লাস 60 আছে, 60 কিন্তু থাকে আমাদের এখানে, তাহলে আমরা 6টা পেলাম, তাহলে টি স্কয়ার বাই 2 পেলাম। আমাদের থাকে কত, 2t প্লাস 3t স্কয়ার থাকে। আমরা ভি সমান কত পেলাম, ভি সমান পেলাম 2t প্লাস 3t স্কয়ার। আমাদের আনতে হবে কত, আমাদের আনতে হবে দূরত্বটা কত, 10 সেকেন্ডে কত মিটার দূরত্ব অতিক্রম করছে, মানে এস আনতে হবে বা টি আনতে হবে। তো এটা আমরা ভি পেলাম। ভি পাওয়ার পর আমরা কি করব, ভি পাওয়ার পর আমরা করব যে হচ্ছে আমাদের, আমরা আরেকটা জানি ds বাই dt সমান ভি, কারণ তার সরণ বা দূরত্বকে ডিফারেন্সিয়েশন করলে আমরা ভি পাই। তো এক্ষেত্রে আমরা কি করবো যে ds সমান ভি ডিটি, এটাকে ইন্টিগ্রেশন করবো। ds কে ইন্টিগ্রেশন করলে কত আসে আমাদের, হ্যাঁ ds কে করলে আমাদের s আসে, ds কে করলে আসে s, কারণ এখানে d আর ইন্টিগ্রেশনটা কাটা। সেক্ষেত্রে আমরা যদি বসাই ভি এর মানটা কত পাচ্ছি আমরা, ভি এর মানটা পাচ্ছি আমরা 2t প্লাস ইন্টিগ্রেশন 3t স্কয়ার। এক্ষেত্রে আমাদের কি আছে, 2t কে করলে 2টার সামনে t স্কয়ার বাই 2 আসে প্লাস 3টার সামনে t কিউব বাই 3 আসে, এটা কাটা আসে কত, 3টা আসে t কিউব বাই 3 আসে, তাহলে আমাদের t স্কয়ার প্লাস t কিউব, এটা হচ্ছে আমাদের आंसर। এখন আমাদের কত সেকেন্ডে বলছে, আমাদের বলছে 10 সেকেন্ডে। 10 সেকেন্ডে হলে কত হবে, 10 সেকেন্ডে হলে আমাদের হবে t স্কয়ার মানে 10 স্কয়ার প্লাস t কিউব মানে 10 এর উপর 10 স্কয়ার হলে 100 আর এখানে 1000, আমাদের আসবে 1100। 100 আর 1000 করলে আমাদের আসে 1100। আমরা এটা আবার যদি আমরা বলি, এক্ষেত্রে আমাদের প্রথম যেটা বলছে, প্রথম আমাদের কি বলছে, প্রথম আমাদের বলছে কোনো বস্তুর ত্বরণ হচ্ছে a সমান 2 প্লাস 60 মিটার পার সেকেন্ড স্কয়ার, তার ত্বরণটা হবে 2 প্লাস 60। এত হলে মানে 60 একটা ত্বরণ রাশি দিছে আর কি, স্থির অবস্থা থেকে শুরু করে 10 সেকেন্ড সময় সেই বস্তুটা কত দ্রুত অতিক্রম করবে। এক্ষেত্রে আমরা ত্বরণটা পাইলাম a সমান 2 প্লাস 60। ত্বরণ থেকে আমাদের আগে বের করতে হবে বেগ। তো ত্বরণ আমরা কি জানি, ত্বরণ a সমান লেখা যায় dv বাই dt, কারণ বেগকে ডিফারেন্সিয়েশন করলে ত্বরণ পাওয়া যায়। বেগ হচ্ছে v, v কে ডিফারেন্সিয়েশন করলে ত্বরণ পাওয়া যায়। আমরা এর জায়গায় dv বাই dt লিখতে পারি। তারপর এটা লিখলাম, তারপর dv, এটা dt-টা দিলাম, গুণ করে দিলাম, তারপর dv-টা থাকলো আমাদের এখানে dv। তো dv থেকে আমাদের v আনতে হবে, এটা আমরা ইন্টিগ্রেশন চিহ্ন দিলাম, কারণ ডিফারেন্সিয়েশন আর ইন্টিগ্রেশন পরস্পর ভিন্ন রাশি বা বিপরীত রাশি, এটা কাটা যাবে, শুধুমাত্র v থাকলো। এক্ষেত্রে যদি আমরা ইন্টিগ্রেশন করি, এখানে 2টার সামনে থাকলো dt কে ইন্টিগ্রেশন করলে শুধু t থাকে এবং এখানে t আছে, 6 এর সামনে আসলে t টাকে t স্কয়ার বাই 2 আসে। তো এক্ষেত্রে আমরা বললাম 2t প্লাস 3t স্কয়ার, v এর মানটা বললাম 2t প্লাস 3t স্কয়ার। এখান থেকে আমরা আরেকটা জানি যে এই যে ds বাই dt সমান v লেখা যায়, কারণ সরণকে যদি আমরা ডিফারেন্সিয়েশন করি তাহলে আমরা বেগ পাবো, ভি পাবো। এক্ষেত্রে আমরা যদি ডিটিটা এইদিকে গুণ করে দেই, ডিএস থাকে এদিকে ভিডিটি থেকে ইন্টিগ্রেশন করে ডিএস কে ইন্টিগ্রেশন করলে আমরা শুধু এস থাকে এস কে, এখানে ডিটি, এখানে ভি এর মানটা বসে দিলাম, ভি এর মানটা কত পাইছি আমরা 2t প্লাস 3t স্কয়ার পাইছি ভি এর মানটা। এক্ষেত্রে 2t কে যদি আমরা ইন্টিগ্রেশন করি তাহলে আমরা পাবো 2টার সামনে আসবে, t কে ইন্টিগ্রেশন করলে t স্কয়ার বাই 2 পাবো, এবং 3t স্কয়ার কে ইন্টিগ্রেশন করলে 3টার সামনে আসবে এবং t স্কয়ার কে করলে t কিউব বাই 3 আসবে। এক্ষেত্রে আমাদের মান আসে t স্কয়ার বা সমীকরণটা আসে t স্কয়ার প্লাস 3t কিউব, t স্কয়ার প্লাস t কিউব। এক্ষেত্রে আমরা 10 সেকেন্ডে কতটুকু দূরত্ব অতিক্রম করবে, তাহলে 10 সেকেন্ডে যতটুকু দূরত্ব আমরা t 10 স্কয়ার হলে 100 হয় এবং 10 এর উপর কিউব হলে আমাদের 1000 হয়, সেক্ষেত্রে আমরা পাবো 1100। এটা হবে আমাদের 1100, অ্যান্সার হবে 1100। তারপরটা দেখি আমরা কি আছে, তারপরেরটা আছে আমাদের তারপরে এমসিকিউটা আছে আমাদের দৈর্ঘ্য বরাবর গতিশীল একটি মিটার স্কেলের ভর এবং এর স্থির ভরের দ্বিগুণ গতিশীল অবস্থায় আপেক্ষিক দৈর্ঘ্য কত। এটা আমাদের আসলে আপেক্ষিকতা থেকে আসছে, আপেক্ষিকতার অধ্যায় থেকে। তো ক্ষেত্রে আমাদের বলছে মিটার স্কেলের ভর স্থির ভরের দ্বিগুণ, মিটার স্কেলের ভর কত m, স্থির ভরের দ্বিগুণ হচ্ছে 2, m সমান 2 m0। এটা আমরা সমীকরণটা পাই, প্রথম লাইন থেকে এটা সমীকরণ পাই। গতিশীল অবস্থায় এর আপেক্ষিক দৈর্ঘ্য কত, আপেক্ষিক দৈর্ঘ্য l ধরেছি আমরা গতিশীল অবস্থায়। হ্যাঁ, আমরা কি জানি, আপেক্ষিকতার সূত্র থেকে জানি আমরা m, ভরগুলো বৃদ্ধি পায়, বেগ বাড়লে ভর বৃদ্ধি পাবে। তো এক্ষেত্রে আমরা m নট যদি m বাই m নট সমান রুট ওভার 1 মাইনাস ভি স্কয়ার বাই সি স্কয়ার, এই সূত্রটা কিন্তু আমরা জানি। এই যে m নটটা হচ্ছে এদিকে গুণ থাকে আর কি। তো এটা হচ্ছে আমাদের m নট যদি বসাই, হ্যাঁ m বাই m নট সমান এটা আসে, তাহলে m হচ্ছে m এর মানটা হচ্ছে 2 m নট, সূত্রটা বলে গেলাম আমরা, আমাদের ভর বৃদ্ধি পাবে, ভর বৃদ্ধি পাওয়ার সূত্রটা কি আমরা m সমান m নট ডিভাইডেড বাই রুট ওভার 1 মাইনাস ভি স্কয়ার বাই সি স্কয়ার হচ্ছে আমাদের মেন সূত্রটা। এক্ষেত্রে আমরা যদি লিখি, হ্যাঁ লিখবো কি আমরা, লিখবো আমরা যে m বাই m নট সমান রুট ওভার 1 মাইনাস ভি স্কয়ার বাই সি স্কয়ার। দুটো লাইন একসাথে করে দিলাম, কারণ m নটটা এখানে আসলো, 1/2 উল্টো গেলো, m নটটা উপরে গেলো, m-টা উপরে গেলো, এটা হলো আমাদের হচ্ছে আমাদের তাহলে কত পাবো, হাফ পাবো। হাফ পেলাম রুট ওভার 1 মাইনাস ভি স্কয়ার বাই সি স্কয়ার পেলাম, 1 মাইনাস ভি স্কয়ার বাই সি স্কয়ারের মান পেলাম আমরা হাফ। এক্ষেত্রে আমাদের দৈর্ঘ্যটা আনতে হবে, গতিশীল অবস্থায় আপেক্ষিক দৈর্ঘ্যটা আনতে হবে। সেক্ষেত্রে আমরা এল এর সূত্রটা কি জানি, এল বাড়বে না কমবে, এল কিন্তু কমবে। এল এর সূত্র জানি, এল সমান l নট ইন্টু রুট ওভার
1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার। তো গতিশীল অবস্থায় এল এল সমান আমরা এল নট, এল নটটা হচ্ছে আমাদের এল নট বসে দিলাম, আর এটার মানটা পাইছি আমরা হাফ। তাহলে গতিশীল অবস্থায় আমাদের এল হবে হাফ ইন্টু এল নট, অর্ধেক হয়ে যাবে। তো যদি অর্ধেক হয়ে যায় তাহলে আমাদের অ্যান্সার কি আছে, এখানে আমাদের অ্যান্সার আছে 0.5, হাফের মান কিন্তু 0.5, এটা করলাম আমরা। তারপর আছে আমাদের কত উচ্চ থেকে পানি পড়লে একটি টারবাইনের, তারপর কি আছে, কত উচ্চ থেকে পানি পড়লে একটি টারবাইনের চাকার উপর 30 মিটার পার সেকেন্ড বেগে পানিটা নেমে আসবে। তো এটা আমরা যদি করি, এটা আমরা যদি অঙ্কন করে দেখি, এটা যদি একটা টারবাইন হয়, ধরো এটা একটা আমাদের টারবাইন, এখান থেকে কত উচ্চতা থেকে, এই উচ্চতাটুকু আমাদের কত হবে, কত হলে তার বেগ হবে, পানির যদি পড়ে এখানে বেগটা হবে আমাদের বেগ 30 মিটার পার সেকেন্ড হবে। 30 মিটার পার সেকেন্ড হবে। তো সেক্ষেত্রে আমরা কীভাবে করবো, আমরা একটা সূত্র কি জানি, আমরা একটা সূত্র জানি যে হচ্ছে ভি স্কোয়ার ই স্কোয়ার প্লাস 2gh, এই সূত্রটা জানি আমরা। কিন্তু এইখানে পানির বেগটা হবে, এখানে পানির বেগটা হবে 0 মিটার পার সেকেন্ড, এখানে যদি হয় আমাদের 0, তাহলে আমাদের ভি স্কোয়ার মানে হচ্ছে 30 স্কোয়ার সমান 0 স্কোয়ার সমান প্লাস 2 ইন্টু 0 হচ্ছে 9.8 ইন্টু এইচ, আমাদের বের করতে হবে এইচের মানটা। সেক্ষেত্রে হচ্ছে আমাদের 900 আসে, 900 ডিভাইডেড বাই 19.6 আসে, কারণ 9.8 টু গুণ করে 19.6 আসে, সমান সমান এইচ আসে, যেটা আমাদের অ্যান্সার আসবে সেটা হচ্ছে আমাদের অ্যান্সার হবে। তো ক্ষেত্রে যদি আমরা 900 বাই 19.6 করি, 900 বাই 19.6 45.91 আসে আমাদের, এটা হবে আমাদের অ্যান্সার। এটা যদি আমরা হাতগ্রামে করতে চাই তাহলে কত হবে, 900 উপরে থেকে 900 ডিভাইডেড বাই 19.6, পয়েন্টটা অর্থে দিয়ে আমরা 0 লিখলাম, তাহলে আমাদের কত আসলো, এক্ষেত্রে আসলো আমাদের 196, এক্ষেত্রে আসলে 9000। 1 তো হবে না আমাদের, যেহেতু 900, সেক্ষেত্রে আমাদের 4 দিয়ে লিখতে পারি। আমাদের 4 লিখলে হবে 4 × 24 4, হাতে থাকে 2, 4 × 36 38, আর হাতে থেকে 3, 4 × 4, আর 3 হচ্ছে 7, এক্ষেত্রে 6 1 16 থাকে, আমরা 8টা শূন্য আনলাম। আমাদের কি আনতে হবে এখন, 5 নিতে হবে। কেন 5 নিতে হবে, কারণ 200 হলে 1000 হয়, আমাদের 1160 আছে। তো যদি আমরা 5 নিই, 5 নিলে কত হয়, 530 শূন্য, হাতে থেকে 3, আর 5 × 45 48, আর হাতে থেকে 4, 5 × 5, আর 4 হচ্ছে 9, এটা 45 সামথিং আসবে, এটা আমরা দিয়ে দেবো 45.9 দেবো। আজকে এই পর্যন্ত, ক্লাস করার জন্য সবাইকে ধন্যবাদ।